প্রিয় দর্শক, এইমাত্র ডেভেলপ হওয়া একদম ব্রেকিং নিউজ আপনাদেরকে দিচ্ছি। ডোনাল্ড ট্রাম্প ইরানের হরমুজ প্রণালীতে একটা বড়সড় ধাক্কা খেয়েছেন। তিনটি বন্ধু রাষ্ট্র তার সঙ্গ ছেড়ে দিয়েছে এবং এক প্রকার বুঝিয়ে দিয়েছে যে ভাইজান এবার আমাদের মাফ করুন। আর এদিকে ইরানে যুদ্ধ শুরু হলেই গোটা ইউরোপে যে চরম ধ্বংসলীলা শুরু হবে, এই কথা অন্য কেউ নয়, খোদ জার্মানির চ্যান্সেলর নিজেই আজ বলে দিয়েছেন। অন্যদিকে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি তাদের সেনাবাহিনী নামিয়ে দিতে পারে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান অফিসিয়ালি এই বয়ান দিয়েছেন আজ। আর এরপরেই ইসরায়েলের রীতিমতো তোলপাড় শুরু হয়ে গেছে। আজ আপনাদের সামনে এই চারটে বড় খবর এক একটা করে তুলে ধরতে যাচ্ছি। আজ 13ই এপ্রিলের সন্ধ্যা, আর আজকে বড় সড়ো কিছু ধামাকা হতে চলেছে। চলুন প্রথম বড় খবরটা দিয়ে শুরু করি। দর্শক, প্রত্যেকটা যুদ্ধে আমেরিকার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে চলা তাদের সবচেয়ে বড় বন্ধু রাষ্ট্র ট্রাম্পের হরমুজ মিশনে সঙ্গ দিতে পরিষ্কার অস্বীকার করেছে। এটা ডোনাল্ড ট্রাম্পের দাদাগিরির গালে একটা বিরাট বড় চাপেটাঘাত। আসুন সেই বন্ধু রাষ্ট্রের বিষয়ে আপনাদের জানাই। হরমুজ প্রণালী দখল করার যে স্বপ্ন ডোনাল্ড ট্রাম্প দেখছিলেন, আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু ব্রিটেন তাতে সজোরে একটা ধাক্কা দিয়েছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আজ পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন যে তার দেশ ট্রাম্পের এই নৌ অবরোধ বা নেভেল ব্লকেটের অংশ হবে না। একদম পরিষ্কার না বলে দিয়েছে। আজ 13ই এপ্রিলের খবর অনুযায়ী বিবিসি রেডিওর সাথে কথা বলার সময় প্রধানমন্ত্রী স্টারমার স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে তারা এই অবরোধকে কোনোভাবেই সমর্থন করছেন না। তিনি এটাও পরিষ্কার করে দেন যে ব্রিটেন এখন ইরানের সাথে নতুন কোনো যুদ্ধে জড়াতে চায় না। হ্যাঁ, যদি নিজেদের আত্মরক্ষার প্রশ্ন ওঠে সেটা তারা করবে, কিন্তু ইরানের উপর তারা আগ বাড়িয়ে কোনো হামলা করবে না। দেখুন, ইসলামাবাদের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যেভাবে একতরফা অবরোধের ঘোষণা করেছিলেন, ব্রিটেন সেখান থেকে শুধু হাত গুটিয়েই নেয়নি, রীতিমতো হাত তুলে স্যারেন্ডার করেছে। অবশ্য ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র পরিষ্কার করেছেন যে তারা ফ্রিডম অফ নেভিগেশন অর্থাৎ সমুদ্রে জাহাজ চলাচলের স্বাধীনতার পক্ষে আছেন, যাতে গ্লোবাল ইকোনমি এবং মূল্যবৃদ্ধিকে নিয়ন্ত্রণে রাখা যায়। ব্রিটেনের অ্যান্টি ড্রোন সিস্টেম ওই এলাকায় উপস্থিত থাকবে ঠিকই, কিন্তু তারা ইরানের বন্দরগুলো অবরুদ্ধ করার জন্য মার্কিন সেনাকে কোনো সাহায্য করবে না। তারা শুধু আত্মরক্ষার জন্যই সেখানে থাকবে, কোনো আক্রমণ বা ঘেরাও করবে না। কিয়ার স্টারমার উল্টে এই উত্তেজনার মুহূর্তে ট্রাম্পকে পরিস্থিতি শান্ত করার আবেদন জানিয়েছেন। অর্থাৎ ট্রাম্পকে বুঝিয়েছেন যে ভাই, যুদ্ধের এই নেশা এবার ছাড়ো, আর কত যুদ্ধ করবে, আর আমরাই বা আর কত তোমাদের সঙ্গ দেব। দর্শক, এটা ছিল প্রথম ধাক্কা। এবার দ্বিতীয়টা শুনুন। আমেরিকা ইরানের উপর যুদ্ধ তো শুরু করে দিয়েছে, অবরোধের ঘোষণাও করে দিয়েছে, স্থায়ী যুদ্ধবিরতির আলোচনাও ব্যর্থ হয়ে গিয়েছে। কিন্তু এই যুদ্ধের জেরে বিশ্বের অনেক দেশের একেবারে কোমর ভেঙে গেছে। এদের মধ্যে এমন একটা দেশ আছে যে ইসরায়েল এবং আমেরিকা দুজনেরই বন্ধু, আর সেই দেশ বলছে যে তাদের দেশে হুহু করে বাড়তে থাকা মূল্যবৃদ্ধি আর অর্থনৈতিক সংকটের আসল কারণই হলো এই ইরান যুদ্ধ। আজ 13ই এপ্রিলের খবর অনুযায়ী জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মের্জ একদম পরিষ্কার ভাষায় স্বীকার করেছেন যে ইরানের সাথে চলা এই যুদ্ধই জার্মানির বর্তমান আর্থিক দুরবস্থার আসল শিকড় বা রুট কজ। গতকাল ইসলামাবাদের শান্তি আলোচনা ব্যর্থ হওয়ার পর ট্রাম্প যখন হরমুজে অবরোধের ঘোষণা করলেন, ঠিক তারপর থেকেই তেলের দাম আজ আকাশ ছুঁতে শুরু করেছে। আর এর ফলস্বরূপ জার্মানির সাধারণ পরিবারগুলোর পক্ষে বিদ্যুৎ আর জ্বালানির খরচ টানা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। আপনারা 13ই এপ্রিলের খবরগুলো পড়ে দেখতে পারেন, সেখানে ঠিক এটাই লেখা আছে। চ্যান্সেলর মের্জ ঘোষণা করেছেন যে তারা ফুয়েল ট্যাক্স অনেকখানি কমিয়ে দেবেন, যাতে সাধারণ মানুষ এই এনার্জি শক থেকে একটু স্বস্তি পায়।
তিনি এই ওয়ার্নিংও দিয়েছেন যে এই যুদ্ধের ফল আমাদের অনেক লম্বা সময় ধরে ভুগতে হবে। মেটজ জোর দিয়ে বলেছেন যে জার্মানি এই যুদ্ধ থামানোর জন্য সব রকম চেষ্টা করছে, কারণ যুদ্ধ যত বাড়বে জার্মানির তত বেশি লাল বাতি জ্বলবে। সরকার যে ট্যাক্সে ছাড় দিচ্ছে সেটাও তো সরকারের পকেট থেকেই যাচ্ছে। দেখুন, আমার মতে এই যুদ্ধ গোটা বিশ্বের জন্য একটা বিরাট বড় শিক্ষা। ভাবুন একবার, এই যুদ্ধে ইরানের ক্ষতি হলো, আরব দেশগুলোর ক্ষতি হলো, আর ইউরোপের দেশগুলোর তো অর্থনৈতিক দিক দিয়ে একেবারে ছালচামড়া উঠে যাওয়ার মতো অবস্থা। ইউরোপের সবচেয়ে শক্তিশালী অর্থনীতির দেশ জার্মানি আজ হাঁটু গেড়ে বসে পড়েছে। শুনছেন তো সব, ইউরোপের সবচেয়ে মজবুত অর্থনীতি ছিল জার্মানি, আর আজ তাদের এই বেহাল দশা কেন? কারণ তাদের জ্বালানি সরবরাহের সরাসরি যোগ রয়েছে মধ্যপ্রাচ্যের সাথে। ইউরোপের সবচেয়ে শক্তিশালী দেশের যদি এই অবস্থা হয়, তাহলে বাকিদের অবস্থা কি হবে সেটা বোঝাই যাচ্ছে। ট্রাম্প আর নেতানিয়াহুর জেদ আজ ইউরোপের দেশগুলোকে এমন এক অন্ধকার রাস্তায় এনে দাঁড় করিয়েছে যেখান থেকে বেরোনোর জন্য তাদের নিজেদের দেশের সাধারণ মানুষের পকেট কাটতে হচ্ছে। এবার দেখার বিষয় হলো, জার্মানির মতো দেশগুলো কি এখনও আমেরিকার এই ধ্বংসাত্মক পলিসিকে সমর্থন করবে, নাকি নিজেদের স্বার্থে নতুন কোনো পথ খুঁজবে? তারা তো রীতিমতো কাঁদছে যে ভাই আমরা বরবাদ হয়ে গেলাম, আমাদের অর্থনীতি শেষ, মূল্যবৃদ্ধির আসল কারণ ইরানের যুদ্ধ। কিন্তু এই যুদ্ধ শুরু করলো কে? ট্রাম্প আর নেতানিয়াহু। তাহলে কি এখনো এদের সাথ দেবে? এদেরকে কি আর না বলবে না এখনো এরা? দর্শক, দ্বিতীয় ধাক্কাটা তো শুনলেন, এবার তৃতীয় ধাক্কাটা শুনুন। ডোনাল্ড ট্রাম্পের এই নেভেল ব্লকেট ঘোষণার পর এবার অস্ট্রেলিয়াও এই পুরো বিষয় থেকে নিজেদের হাত ধুয়ে ফেলেছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানজিস পরিষ্কার বলে দিয়েছেন যে আমেরিকা হরমুজের অবরোধে তাদের কাছে কোনো সাহায্যই চায়নি। তাহলে ভাই আমরা আমাদের নৌবাহিনী কেন পাঠাবো? নিজেরা একা লড়ো। আলবানজিস জানিয়েছেন, আমরা কোনো রিকোয়েস্ট পাইনি, আমেরিকা রাতারাতি একতরফাভাবে এই সিদ্ধান্ত ঘোষণা করেছে, আমাদের সাথে একবার আলোচনা পর্যন্ত করেনি। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী আরও পরিষ্কার করে বলেছেন যে তারা চান শান্তি আলোচনা আবার শুরু হোক এবং এই যুদ্ধ যত তাড়াতাড়ি সম্ভব একেবারে চিরতরে শেষ হোক। যাদের ভেতরে এই যুদ্ধের আগুন জ্বলছে তাদের এবার শান্ত হওয়া দরকার। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে এই যুদ্ধ পুরো বিশ্বের অর্থনীতির উপর খুব খারাপ প্রভাব ফেলছে। এই সংঘাত যত লম্বা হবে ক্ষতিও তত বড় হবে এবং এর ফল আগামী কয়েক বছর ধরে সবাইকে ভুগতে হবে। দেখুন, আমি মনে করি ট্রাম্পের এই একতরফা সিদ্ধান্ত তার সবচেয়ে কাছের বন্ধুদেরকেও অবাক করে দিয়েছে। প্রথমে ব্রিটেন, তারপর জার্মানি, আর এখন অস্ট্রেলিয়া। এই দেশগুলোর বয়ান থেকে একটা জিনিস কিন্তু স্পষ্ট, যে ট্রাম্প এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার আগে আমেরিকার কোনো বন্ধুর সাথে একবার আলোচনা করারও প্রয়োজন মনে করেনি। আমেরিকার কোনো প্রেসিডেন্ট কি এমনটা করতে পারেন? আলবানিস যখন এটাকে একতরফা সিদ্ধান্ত বলছেন, তখন তিনি আসলে ট্রাম্পের স্বৈরাচারী মনোভাবের দিকেই আঙুল তুলছেন। এই মুহূর্তে বিশ্বের বাজারে যে তোলপাড় চলছে তাতে অস্ট্রেলিয়ার মতো দেশও ভয় পাচ্ছে। এখন প্রশ্ন হলো, আমেরিকার সবচেয়ে কাছের বন্ধুরাই যখন এই অবরোধের অংশ হতে চাইছে না, তখন ট্রাম্প কি একা নিজের দমে হরমুজের সাগরে ইরানের মোকাবিলা করতে পারবেন? একদমই না। আমি বলছি ডিল হবে। যতই টুকটাক হামলা করুক, টেবিলে বসতেই হবে, ইরানের কথা মানতেই হবে। দেখুন, এই অবরোধ আমেরিকাকে গোটা বিশ্বে একঘরে বা আইসোলেটেড করে দিতে পারে। সবাই সঙ্গ ছাড়ছে, আর ট্রাম্পও এখন হাহুতাশ করছেন, হাই ন্যাটো, কোথায় ন্যাটো, বিপদের সময় কেউ সঙ্গ দিল না। কিন্তু বন্ধুরাও তো দেখে সঙ্গ দেবে যে কার বিরুদ্ধে লড়তে হবে। আপনারা ইরানের উপর লাখো নিষেধাজ্ঞা চাপিয়েছেন, কিন্তু ইরান হরমুজে যে নিষেধাজ্ঞা চাপিয়েছে এবং 40 দিন ধরে যেভাবে মিসাইল বৃষ্টি করেছে, তাতে তারা গোটা বিশ্বকে বুঝিয়ে দিয়েছে যে এই মুহূর্তে সারা পৃথিবীতে সুপার পাওয়ার আমেরিকার সাথে যদি বুক চিতিয়ে কেউ টক্কর নিতে পারে তবে সেটা ইরান। চীন তো বসে থাকা ব্যবসায়ী, তারা লড়তে চাইছে না। যদিও টক্কর দিলে চীনও আমেরিকাকে ছেড়ে কথা বলবে না।
রাশিয়াও লড়বে, কিন্তু যার উপর আক্রমণ হতে চলেছে, যে জানতো পরিস্থিতি কতটা ভয়াবহ হতে পারে, সে কোনো শর্তের কাছে মাথা নোয়ায়নি। ইরানের কাছে বিরাট কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার নেই, খুব বেশি সাবমেরিনও নেই, ওই লেভেলের বিশাল কোনো যুদ্ধজাহাজ বা এয়ারফোর্সও নেই। তবুও তারা বুক চিতিয়ে লড়েছে, আলোচনার জন্য টেবিলের ডাক পেয়েছে এবং আবার লড়ার জন্যও প্রস্তুত। এই যে তাদের বুকের পাটা, এটা দেখেই ঘাবড়ে গিয়ে সবাই আমেরিকার সঙ্গ ছাড়ছে এখন। আচ্ছা, এবার আসি তুরস্কের কথায়। অনেকেই আমাকে এই প্রশ্নটা করেছিলেন, তাই এই খবরটা আপনাদের জন্য নিয়ে এসেছি, মন দিয়ে শুনুন। তুরস্কের একটা মারাত্মক ঘোষণায় ইসরায়েলের হাওয়া টাইট হয়ে গেছে। ইস্তাম্বুলে এক আন্তর্জাতিক সম্মেলনে প্রেসিডেন্ট রেজেপ তাইয়িপ এরদোগান ইসরায়েলকে সরাসরি হুমকি দিয়ে বলেছেন যে দরকার পড়লে তুরস্ক ইসরায়েলের বিরুদ্ধে ঠিক সেরকমই মিলিটারি অপারেশন চালাতে পারে যেমনটা তারা লিবিয়াতে করেছিল। অর্থাৎ এরদোয়ান সরাসরি ইঙ্গিত দিচ্ছেন যে তুরস্কের সেনাবাহিনী ইসরায়েলে ঢুকে পড়তে পারে। এরদোয়ান ইসরায়েলকে রক্তে মাখা গণহত্যার নেটওয়ার্ক বলে আখ্যা দিয়েছেন। তিনি বলেছেন, এই লোকেরা কোনো নিয়ম নীতির তোয়াক্কা না করে নিরীহ নারী ও শিশুদের হত্যা করছে। তিনি বলেছেন, আমাদের এত বেশি শক্তিশালী হতে হবে যাতে ইসরায়েল এমন অত্যাচার আর কখনো করতে না পারে। এরদোয়ান এরপর এক চমকে দেওয়া কথা বলেন, আমরা যেভাবে লিবিয়াতে ঢুকেছিলাম আমরা ইসরায়েলের সাথেও ঠিক তেমনটাই করতে পারি, আর আমাদের এমনটা করা থেকে আটকানোর ক্ষমতা কারো নেই। গতকাল 12ই এপ্রিল রাতে দেওয়া এরদোয়ানের এই বয়ানে ইসরায়েলে রীতিমতো হাহাকার পড়ে গেছে। আজ ইসরায়েলের খবরের কাগজগুলো এই খবরে ভরে গেছে। ইসরায়েলের এক মন্ত্রী তো রেগে গিয়ে এরদোয়ানকে স্বৈরাশাসক বলে বসেছেন এবং তুরস্ককে ভণ্ডামির দায়ে অভিযুক্ত করে সেসব পুরনো কাসুন্দি ঘাঁটতে শুরু করেছেন। ওই যে হয় না, ওর পিসি মেরেছিল, ওর মাসি মেরেছিল, সেই পুরনো কথার মতো আর কি। দেখুন দর্শক, আমি মনে করি এরদোয়ানের এই হুমকি ইসরায়েলের জন্য এখনো পর্যন্ত সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তুরস্ক কোনো ছোটোখাটো দেশ নয়, তারা ন্যাটোর একটা বিশাল বড় শক্তি। এরদোয়ান যখন লিবিয়ার উদাহরণ দিচ্ছেন, তখন তিনি আসলে দুনিয়াকে মনে করিয়ে দিচ্ছেন যে তুরস্ক প্রয়োজনে ময়দানে নিজেদের সেনা নামানোর দম রাখে। নেতানিয়াহু যেভাবে যুদ্ধকে বাড়িয়ে নিয়ে যাচ্ছেন, তিনি এরদোয়ানকে এই সুযোগটাই করে দিয়েছেন যে তুরস্ক এবার সরাসরি ময়দানে নেমে আসুক। আর যদি তুরস্ক তাদের সেনাবাহিনীর সামান্যতম অংশও ইসরায়েলের দিকে ঘোরানোর সিদ্ধান্ত নেয়, যদি সত্যি এমনটা হয়, তাহলে এই যুদ্ধ পুরো মিডল ইস্টের মানচিত্র বদলে দিতে পারে। আর একদিন এমনটা হবেও। আজ হয়নি, তাতে কি হয়েছে? এখন দেখার বিষয় হলো এরদোয়ানের এই রাগ কি শুধু বয়ানবাজি বা কথার কথা হয়েই থেকে যায়, নাকি তুরস্কের সেনাবাহিনী সত্যি কোনো বড় পদক্ষেপ নেয়? আমরা যতটুকু পড়াশোনা করেছি তাতে বুঝতে পারছি ইসরায়েলের পরবর্তী টার্গেট হলো তুরস্ক আর পাকিস্তান। ইসরায়েলের চোখে এই বিষয়টা খুব কাঁটার মতো বাঁধে যে কোনো মুসলিম দেশের কাছে কেন পরমাণু বোমা থাকবে যেটা পাকিস্তানের কাছে আছে। কোনো মুসলিম দেশের কাছে কেন এত বিশাল আর অ্যাডভান্স সেনাবাহিনী বা আধুনিক অস্ত্রশস্ত্র থাকবে যেটা তুরস্কের কাছে আছে। ইসরায়েল তাদের আশেপাশের সবাইকে দুর্বল দেখতে চায়। তারা চায় কারো কাছে টাকা থাকলে তার সাহস যেন দুর্বল হয়, আর কারো কাছে সাহস থাকলে সে যেন টাকার অভাবে দুর্বল থাকে। কেউ যেন অস্ত্র আর বারুদ জড়ো করতে না পারে, যাতে ইসরায়েল তাদের গ্রেটার ইসরায়েল বা অখণ্ড ইসরায়েল তৈরির যে বিস্তারবাদী নীতি সেটা চালিয়ে যেতে পারে। তো দর্শক, আজ 13ই এপ্রিল সন্ধ্যার সমস্ত বড় বড় খবর আমি আপনাদের সামনে সহজভাবে এখন তুলে ধরলাম। এর পিছনে দু একটা প্রশ্নও রাখলাম। এখন আগামী দিনে কে কি করবে আর কি করবে না, তার সবটা তো আগে থেকে বলা সম্ভব নয়, তবে খবরগুলো আপনাদের কাছে পৌঁছে দিলাম। আশা করি একদম সহজ পরিষ্কারভাবে আপনাদের বোঝাতে পেরেছি। তাই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন একটি লাইক দিয়ে। অনেক অনেক ধন্যবাদ আপনাদের সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।